কমেন্টস বক্সে একটা প্রশ্ন সবসময় করা হয়, সেটা হচ্ছে আমার চতুর্থ সিজারে কত টাকা খরচ পড়েছে। কমেন্টসে সিজার নিয়ে তোমরা অনেক ধরনের প্রশ্ন করো, আমার বাচ্চা নিয়ে অনেক প্রশ্ন করো। তোমরা প্লিজ আমার ব্লগগুলো দেখো, আমার ব্লগে আমি সবই বলে দিয়েছি। তাছাড়া প্রতিদিন তোমাদের সাথে মনে কথা বলতে আমার কাছে খুব ভালো লাগে, মনে অনেক শান্তি লাগে। ওকে স্কুলে ভর্তি করালে আমার ছোটো দুটো বাচ্চাকে কে রাখবে? 4টা বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করা আমার পক্ষে সম্ভব নয়। নিজের বেলায় সব ঠিক আছে, কিন্তু কষ্ট করার বেলায় অন্য কেউ, তাই না? আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন বিকাল 4টা বাজে। সকিনা কাজ করতে এসেছে। ও বিছানা চাদর চেঞ্জ করে অন্য চাদর বিছিয়ে দিয়েছে। বাচ্চাদের ঘর চাদর অনেক ময়লা হয়, প্লাস্টিক বিছাই তারপরেও ময়লা হয়। প্লাস্টিকটা আসলে খুব বেশি বড় হয়নি, এক সাইজ ছোটো থেকে কিনেছিলাম, কিন্তু এখন দেখছি ছোটো কেনাটাই ভুল হয়েছে। একটু বড় দেখে কেনা দরকার ছিল। আসলে বড় প্লাস্টিক আমার আছে, ওইটা দেশের বাড়িতে রেখে এসেছিলাম। ঈদের সময় বাবুরাবুকে বলেছিলাম প্লাস্টিকটা নিয়ে আসতে, কিন্তু উনি ওটার বদলে অন্য বাসি নিয়ে আসছে, যেটা অনেক বেশি পাতলা, আর ওইটা বিছালে অনেক বেশি কুঁচকে যায়, বিছানা থেকে সরে যায়। পাশের রুমের খাটটা একটু ছোটো, ওই রুমের জন্য আমি এই প্লাস্টিক কিনেছিলাম। ভেবেছিলাম বড় প্লাস্টিকটা আনলে সেটা এখানে বিছিয়ে দিব, আর এই প্লাস্টিকটা পাশের রুমে বিছিয়ে দিব। সকিনা আসলে সবার আগে ও কাপড়গুলো ভিজিয়ে নেয়। আমি কাপড় ভিজিয়ে রাখি না, কারণ অনেক সময় কাপড় ভিজিতে মনে থাকে না। বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত থাকি, তাই অনেক সময় সেটা করা হয়ে ওঠে না। তাছাড়া সকিনা না আসলে তখন এই কাপড়গুলো ধোয়া প্রবলেম হয়ে যায়। এই কারণে আমি আগে থেকে কাপড় ভিজিয়ে রাখি না। আবার ওর আসার টাইমও ঠিক থাকে না। দেখা গেল 4টায় আসার কথা, সেই 4:30টায় আসে, 5টায় আসে, 5:30টায় আসে, আবার অনেক সময় 6টায়ও আসে। এইসব কারণে আমি আগে থেকে কাপড় ভিজানো ঝামেলায় পড়ি না। কমেন্টস বক্সে একটা প্রশ্ন সবসময় করা হয়, সেটা হচ্ছে আমার চতুর্থ সিজারে কত টাকা খরচ পড়েছে। এটা আসলে স্পেসিফিকভাবে বলা যায় না, কোথাও কম হয় আবার কোথাও বেশি হয়। তবে সিজার করলে খরচ পড়বেই, সেটা যেই হাসপাতালই হোক না কেন, সিজারে অনেক খরচ। আমি সিজার করেছি মিরপুর OGSB হাসপাতালে। এই হাসপাতালের খরচ মোটামুটি বেশি, খুব যে কম তা নয়, আবার খুব যে বেশি তাও কিন্তু নয়। তবে সিজারের খরচ আর কেবিন ভাড়া সহ সব মিলিয়ে আমার 30 মতো খরচ পড়েছে। গতবারে সিজারে আরও কম খরচ পড়েছিল। আসলে এই হাসপাতালে বাবুরাবু কিছু চেনা জানা লোক আছে, যার কারণে একটু কমে করাতে পেরেছিলাম। সিজারের সময় অনেক ওষুধপত্র কিনতে হয়, তাছাড়া ক্রস ম্যাচের খরচ, আবার সিজারের পরেও অনেক খরচ থাকে। সব কিছু মিলিয়েই এই খরচ পড়েছে। ডাবল সিটের কেবিন রুম নিয়েছিলাম 2 দিনের জন্য, এক্ষেত্রে 1500 টাকা করে লেগেছে। আগে এইটার ভাড়া ছিল 1200 টাকা, কিন্তু এখন আরও 300 টাকা বেড়ে গিয়েছে। আসলে সিজার করতে সব হাসপাতালেই কম বেশি খরচ লাগে। অনেক হাসপাতালে বেশি খরচ লাগে, আবার অনেক হাসপাতালে কম খরচ লাগে, কিন্তু খরচ লাগবেই। আমার কথা হচ্ছে খরচ কম হোক আর বেশি হোক, যে হাসপাতালের ডাক্তার ভালো, অভিজ্ঞ এবং দক্ষ, ওই ডাক্তার দিয়েই সিজারটা করিয়ে নিতে হবে। তবে সরকারি হাসপাতালে সিজার না করানোই ভালো। ওসব হাসপাতালে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়। তাছাড়া ওখানে ডাক্তার সবসময় পাওয়া যায় না। তৃতীয় সিজারের সময় আমি মহাপুর সরকারি হাসপাতালে সিজার করতে চেয়েছিলাম। যেহেতু ওটা সরকারি হাসপাতাল, তাই ওখানে খরচও কম। তাছাড়া ওই হাসপাতালের কিছু লোকের সাথে বাবুরাবুর চেনা জানা আছে, তাই কোনো সমস্যা হবে না। কিন্তু ওখানে আমার সিজার করানো হয়নি, কারণ আমি যেদিন প্রথম ওখানে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে ওরা আমাকে বলতেছে যেহেতু আমার তৃতীয় সিজার করার পরে ওরা লাইগেশন করে দিবে,
সরকারি হাসপাতালে নাকি এইটাই নিয়ম। তৃতীয় সিজার করানোর পরে ওরা লাইগেশন করিয়ে দেয়। লাইগেশন না করানো হলে ওরা সিজার করাবে না। এটা শোনার পরে আমি রাজি হইনি। বাবুর আব্বু বলেছিল তুমি লাইগেশন করিয়ে নাও, আমাদের আর বেবি দরকার নেই। কিন্তু আমি রাজি হইনি। আমি বলেছিলাম আমার আরেকটা বেবি দরকার আছে। 2-3 বছর পরে আমি যদি সুস্থ থাকি তাহলে আমি আরেকটা বেবি নিব। এইটা শোনার পরে বাবুর আব্বু অনেক খেপে যায়। ওনার সাথে আমার অনেক ঝগড়া হয়। সেদিন ওখান থেকে চলে গেলেও বাসা আসার পরে আমার উপর অনেক চাপ প্রয়োগ করে। বাবার আমাকে বলে লাইগেশন করাতে, কিন্তু আমি রাজি হইনি। আমার বোনও আমাকে ফোন করে বলে লাইগেশন করাতে, আমি তাতেও রাজি হইনি। তখন যদি লাইগেশন করাতাম তাহলে কি এই বাবুটা আমি পেতাম? এত সুন্দর বাবুটা, এত কিউট লক্ষ্মী বাবুটা। আসলে সবই আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক যা চায় তাই হয়। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না। কারো আসলে কোনো কিছু করার সাধ্যও থাকে না। তাই হয় যা উনি কপালে লিখে রাখেন। আমি তো আসলে এত আগে বেবি চাইনি। আমি চেয়েছিলাম আরও 2-3 বছর পরে বেবি নিতে, কিন্তু আল্লাহ পাক চেয়েছে, কী করার আছে। আমার কাছে অনেকেই কমেন্টস করে বলে যে আপু আমার 3য় সিজার হবে, 2য় সিজার হবে, আমার 4th সিজার হবে। এগুলো শুনতে অনেক ভালো লাগে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আবার অনেকে এটাও বলে আমার 5ম সিজার হবে। এটা শুনলে একটু অবাক হই, কিন্তু খুব ভালো লাগে। আসলে কেউ ইচ্ছা করে সিজার করায় না। না পেরে মনে ইচ্ছা পূরণ করতে, মায়ের আশা পূরণ করতে, একটা সন্তানের শখ পূরণ করতে অনেকে আবার সিজার করায়। কিন্তু এটাকে আমাদের সমাজে অনেকে অন্য চোখে দেখে। অনেকে এটাকে ঢং আদিক্ষেতা মনে করে। কিন্তু একটা মায়ের মনে কষ্ট বা মনে ইচ্ছা এটা কেউ বুঝতে পারে না। একটা মাই জানে সন্তানের জন্য তার ভিতরে কত হাহাকার। যার 2টা ছেলে আছে সে একটা মেয়ের জন্য হাহাকার করবে, এটাই স্বাভাবিক। আবার যার 2টা মেয়ে আছে সে একটা ছেলের জন্য হাহাকার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবাই এটাকে মানতে চায় না। এটা নিয়ে সবাই অনেক কথা বলে, যার কারণে মায়ের মনটা খারাপ হয়ে যায়। একটা মা কত আশা স্বপ্ন নিয়ে বাচ্চা কনসিভ করে, সেই মা যখন এসব কথা শুনে তখন তার কাছে অনেক খারাপ লাগে। এই সময়ে সবাই তাকে অনেক উৎসাহ দেবে, অনেক আশা দেবে, ভালো ভালো কথা বলবে। কিন্তু না, তারা অন্য কথা বলে, তারা কটু কথা বলে সেই মায়ের মনটাই খারাপ করে দেয়। আবার তো অনেকে শুনে শুনে এটাও বলে তোমার আগেও ছেলে হয়েছে এখনও ছেলে হবে, তোমার আগেও মেয়ে হয়েছে এখনও মেয়ে হবে, আর ছেলে হবে না। এসব কথা বলে মায়ের মনটা আরও বেশি খারাপ করে দেয়। আমি দোয়া করি যাদের 2টা ছেলে আছে ওদের যেন একটা মেয়ে হয়, আর যাদের 2টা মেয়ে আছে ওদের যেন একটা ছেলে হয়। সব মায়েদের মন ইচ্ছা যেন পূর্ণ হয়। আজকে সকিনা শাক ধুয়ে দিচ্ছে। শাক ধুতে গেলে ও অনেক বিরক্ত হয়, কারণ আমি 3-4 বার শাক ধোয়ার কথা বলি। শাকের মধ্যে অনেক ময়লা থাকে, 1-2 বার ধুলে সে ময়লা যায় না। তাই আমি 4 বার শাক ধোয়ার কথা বলি। এটাতে সে অনেক বিরক্ত হয়। আজকে তাকে বলেছি তুমি 2 বার ধুয়ে দাও, বাকি 2 বার আমি ধুয়ে দিব। এমনিতে অন্যান্য কাজ যেমন থালা বাসন ধোয়া, সবজি কাটা, এগুলোতে সে বিরক্ত হয় না। এগুলো সে কম বেশি করে দেয়। কিন্তু শাক ধুতে গেলেই সে খুব বিরক্ত হয়ে যায়। কমেন্টসে সিজার নিয়ে তোমরা অনেক ধরনের প্রশ্ন করো, আমার বাচ্চা নিয়ে অনেক প্রশ্ন করো। তোমরা প্লিজ আমার ব্লগগুলো দেখো। আমার ব্লগে আমি সবই বলে দিয়েছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা সবার আগে আমার ব্লগগুলো দেখে নেবে। যদি ব্লগের মধ্যে প্রশ্ন উত্তর না পাও তখন আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দিব। অনেকে আছে প্রথম আমার ব্লগ দেখতেছো, তারা অনেকে না বুঝে প্রশ্ন করে ফেলো। সেটা করবে না। ব্লগগুলো ভালোভাবে দেখে তারপর প্রশ্ন করো। আজকে আমি আলু দিয়ে লাউ শাক রান্না করব। আমি প্রায় সময় 1 পদ তরকারি রান্না করি, কারণ ছোট বাচ্চা নিয়ে 2 পদ তরকারি রান্না করা সম্ভব হয় না। দেখা যায় যে রান্না করার সময় বা রান্না করার আগে ও অনেক কান্নাকাটি করে। ওকে সবসময় দুধ খাওয়াতে হয়, তারপর ওর পটি সাফ করতে হয়। এইসব কাজ করতে করতে অনেক সময় লেগে যায়, রান্না করতে দেরি হয়ে যায়। তাই কষ্ট করে হলেও 1 পদ তরকারি রান্না করে নেই। তাছাড়া বাবুর আব্বু যেহেতু রাতেরবেলা খায়, তাই সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। দুপুরবেলা উনি বাইরে খেয়ে নেয়। আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।
লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছো তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো আপুরা। ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো, লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। ইদানিং ব্লগ করতে অনেক কষ্ট হয়, বাচ্চার কথা সামলিয়ে ব্লগে কাজ করা আসলে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু ব্লগ না করলেও ভালো লাগে না, অশান্তি লাগে, মনে হয় কি যেন কি করি নেই। তাছাড়া প্রতিদিন তোমাদের সাথে মনে কথা বলতে আমার কাছে খুব ভালো লাগে, মনে অনেক শান্তি লাগে। সকিনা আসলে ওর সাথে একটু কথা বলা হয়, তারপরও সেভাবে করে মনের সব কথা বলতে পারি না। ছোট বাচ্চা দেখাশোনা করা আর সারাদিন সংসার কাজ করতে করতে সময় চলে যায়, আলাদা করে কার সাথে কথা বলার সুযোগও হয় না। ছেলের স্কুলে ভর্তি নিয়ে অনেক টেনশনে আসি। সকিনা আসলে ওকে নিয়ে ছবি তুলতে নিয়ে যাব। ছবি তোলার পরে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে টেলিটক সিমে টাকা জমা দিতে হবে। আমার 2টা সিম ছিল, কিন্তু এখন একটাও খুঁজে পাচ্ছি না। আসলে প্রয়োজনের সময় কোনো জিনিসই খুঁজে পাওয়া যায় না। এদিকে আবার সায়রা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, ওকেও স্কুলে ভর্তি করাতে হবে। কিন্তু ওকে আমি এবছরে স্কুলে ভর্তি করাবো না। একে তো ও কিছু পারে না, তার উপরে ওকে স্কুলে ভর্তি করালে আমার ছোটো 2টা বাচ্চাকে কে রাখবে? 4টা বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করা আমার পক্ষে সম্ভব নয়। সাউদা হাঁটতে পারে, কিন্তু সে সিঁড়িতে নামতে পারে না। সিঁড়িতে নামতে গেলে অনেক সময় লেগে যাবে। আবার ওকে কোলে নিতে গেলে ছোট বাচ্চাকে নেওয়া সমস্যা হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি সায়রাকে এবছর স্কুলে ভর্তি করাবো না। ওকে বাসায় সবগুলো অক্ষর ভালোভাবে শিখিয়ে নিব। আমি জায়ানকে স্কুলে নিয়ে যাব, ও বাসায় ছোটো 2 বাচ্চাকে রাখবে। আর যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে সাউদাকে স্কুলে নিয়ে যাব। কিন্তু বাবু রাব্বু এসব মানতে রাজি হচ্ছে না। উনি বলতেছে সায়রাকে স্কুলে ভর্তি করাতে হবে। 4 জন বাচ্চাকে একসাথে স্কুলে নিয়ে যেতে হবে। তোমরাই বলো আপুরা, এটা কি সম্ভব? ছোটো 2টা বাচ্চাকে কিভাবে নিয়ে যাবে একসাথে? এটা শোনার পরে আমি বলেছিলাম তুমি ওদেরকে নিয়ে যাও, আমি আসার সময় নিয়ে আসবো। কিন্তু এটাতে উনি রাজি হচ্ছেন না। নিজের বেলায় সব ঠিক আছে, কিন্তু কষ্ট করার বেলায় অন্য কেউ, তাই না? আমি বাচ্চা হওয়াইছি, তাই সব রেসপন্সিবিলিটি আমার, তার কোনো রেসপন্সিবিলিটি নেই। তাহলে আমি যেটা বলি সেটাই মেনে নিক। ওনার কথা বলার কি দরকার আছে? উনি তো বাচ্চাদেরকে এতটুকু পড়ায় না, বাচ্চাদেরকে যা শেখানোর আমি শিখিয়ে দিই। কাজ করার বেলায় নেই, কিন্তু কথা বলার ক্ষেত্রে ঠিকই আছে। জানো না আপুরা, আমি এই বিষয়টা নিয়ে কতটা প্যারায় আছি। উনি বলে 2টা বাচ্চাকে একসাথে এক স্কুলে পড়াতে, সেটা কি সম্ভব হবে? কারণ আমি জায়ানকে ক্লাস 1-এ ভর্তি করাবো, একটা ভালো স্কুলে ভর্তি করাবো। সায়রা কিছুই পারে না, ওকে তো আর ক্লাস 1-এ ভর্তি করাতে পাবো না, তাই না? অনেক কষ্ট করে ওকে ইংরেজি অক্ষর কে পর্যন্ত শিখিয়েছিলাম, তারপর আর শিখাতে পারতেছি না। কারণ বাচ্চাকে রাখা লাগে, সংসারের কাজকর্ম করা লাগে। তাছাড়া ওকে লেখা নিয়ে বসতে দিলে ও লেখে না, দুষ্টুমি করে। ওকে পাশে নিয়ে বসে থাকতে হয়। জায়ান আবার সেরকম না, জায়ানকে লেখা দিলে ও বসে বসে লেখে, লেখার জন্য ট্রাই করে। কিন্তু সায়রা সেরকম না। আসলে সব বাচ্চারা একরকম নয়, এক এক বাচ্চা এক এক রকম। আমি আবার এটা ভাবি ওর বয়স কম, ও ছোট, আস্তে ধীরে লেখা শিখবে, তাই ওকে আর বেশি চাপ দেই না। কিন্তু এখন ওর বয়স 6-এ পড়েছে, তাই ওকে এবছর লেখা শেখাতেই হবে। স্কুলে ভর্তি করালে অনেক বেশি চাপ হয়ে যাবে আমার কাছে, তাই ওকে এবছর স্কুলে পড়াতে যাচ্ছি না। আজ এটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।